আটলান্টিক মহাসাগর নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? শুধু কি বিশাল নীল জলরাশি? না, একদমই না। এটা আসলে এমন একটা মঞ্চ যেখানে মিশে আছে মানুষের ইতিহাস, কত অমীমাংসিত রহস্য, আর হ্যাঁ, আমাদের এই গ্রহের ভবিষ্যৎও। বলতে পারেন এর প্রত্যেকটা ঢেউয়ে এক একটা গল্প লুকিয়ে আছে। কিন্তু এর গভীরে যে আসল শক্তিটা কাজ করছে সে সম্পর্কে আমরা ঠিক কতটা জানি? তো চলুন এই প্রশ্নটা ধরি, আমাদের আজকের এই আবিষ্কারের যাত্রাটা শুরু করা যাক। 10,64,00,000 বর্গ কিলোমিটার। ভাবা যায়, এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর বিশালতাটা ঠিক কেমন সেটা বোঝানোর জন্য যদি বলি, উত্তর আর দক্ষিণ আমেরিকা মহাদেশ দুটোকে একসাথে করলেও এর চেয়ে কম জায়গা হবে। মানে এটা আক্ষরিক অর্থেই একটা তরল মহাদেশ যা আমাদের পৃথিবীকে আকার দিয়েছে। তো চলুন এর সাধারণ ভূগোলটা একটু দেখি। এর ওই যে বিখ্যাত এস আকৃতির গঠনটা, ওটাই কিন্তু আমেরিকা মহাদেশকে ইউরোপ আর আফ্রিকা থেকে আলাদা করেছে। আর এই প্রাকৃতিক সীমানায় শতাব্দীর পর শতাব্দী ধরে কত যে জাতির ভাগ্য নির্ধারণ করেছে তার কোনো ইয়ত্তা নেই। আচ্ছা, এর কিছু মূল পরিসংখ্যান যদি দেখি, আটলান্টিক শুধু যে সব মহাসাগরের মধ্যে সবচেয়ে লবণাক্ত তাই নয়, এর ভেতরে একটা বিরাট ভূতাত্ত্বিক বিস্ময় লুকিয়ে আছে। নামটা হল মধ্য আটলান্টিক রিজ। মজার ব্যাপার হল এটা আমাদের গ্রহের দীর্ঘতম পর্বতমালা, কিন্তু পুরোটাই পানির নিচে ডুবে আছে। এর গভীরতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, এটা এতটাই গভীর যে মাউন্ট এভারেস্টকে যদি এখানে ডুবিয়ে দেওয়া হয় তাহলেও এর চূড়ার ওপর প্রায় 1 কিলোমিটার পানি থাকবে। একবার ভাবুন তো, ওই গভীরে চাপ আর অন্ধকারটা ঠিক কী পর্যায়ে পৌঁছতে পারে। গালফ স্ট্রিম, এটাকে বলতে পারেন সাগরের ভেতরে বয়ে চলা এক বিশাল গরম পানির নদী। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা আমাদের গ্রহের একটা থার্মোস্ট্যাটের মতো কাজ করে। গরম অঞ্চল থেকে উত্তরের দিকে তাপ বয়ে নিয়ে যায়। আর এই যে তাপীয় কনভেয়ার বেল্ট, এটা না থাকলে উত্তর ইউরোপের বেশিরভাগটাই হয়তো সবসময় বরফে জমে থাকত। এই স্লাইডটা গালফ স্ট্রিমের শক্তিটাকে দারুণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, ফ্রান্সের বোর্দো আর ক্যানাডার একটা শহর, দুটোই কিন্তু একই অক্ষাংশে, অথচ বোর্দোর আবহাওয়া অনেক বেশি উষ্ণ। এর কারণটা কি? কারণ একটাই, আটলান্টিকের এই স্রোতের বয়ে আনা উষ্ণতা। আচ্ছা, এবার একটু নজর ফেরানো যাক মানব ইতিহাসে আটলান্টিকের ভূমিকার দিকে। সেই প্রাচীন গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকে শুরু করে আজকের আধুনিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু পর্যন্ত এই মহাসাগরটা সবসময় কিন্তু আলোচনার কেন্দ্রে ছিল। এই টাইমলাইনটা দেখলে আটলান্টিকের বিবর্তনটা খুব পরিষ্কার বোঝা যায়। দেখুন, প্রায় 980 খ্রিস্টাব্দের দিকে এরিক দ্য রেডের মতো নর্স অভিযাত্রীরা প্রথম এর উত্তর দিকটা পাড়ি দেন। এরপর 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের সে বিখ্যাত যাত্রা, যা পুরনো আর নতুন বিশ্বকে একরকম স্থায়ীভাবে জুড়ে দেয়। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। 16 থেকে 19 শতক পর্যন্ত এটাই ছিল ট্রান্স আটলান্টিক দাস ব্যবসার মর্মান্তিক পথ। আবার 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, যা ব্যাটল অফ আটলান্টিক নামে পরিচিত। আর আজ এটা বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই মহাসাগরটা পাড়ি দেয়। তো চলুন এবার ইতিহাসের পাতা থেকে একটু অন্যদিকে যাই। ডুব দেওয়া যাক আটলান্টিকের গভীরের সব বিখ্যাত রহস্য আর আমাদের কল্পনার জগতে। বারমুডা ট্রায়াঙ্গলের কথা তো সবাই শুনেছি, তাই না? এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু আইকনিক ঘটনা। যেমন ধরুন 1918 সাল, ইউএসএস সাইক্লোপস, 309 জন ক্রু সহ বিশাল এক নৌবাহিনীর কার্গো জাহাজ কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে যায়। আবার 1945 সালে ফ্লাইট 19, মার্কিন নৌবাহিনীর 5টা বোমারু বিমানের একটা স্কোয়াড্রন একটা সাধারণ ট্রেনিংয়ের সময় হারিয়ে যায়। কিংবা ধরুন 1948 সালের কথা, স্টার টাইগার নামের একটা বাণিজ্যিক বিমান বারমুডার কাছে এসে হঠাৎই অদৃশ্য হয়ে গেল। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন?
এই ঘটনাগুলো ঘটেছিল একদম হঠাৎ করে। কোনো বিপদ সংকেত নেই, কোনো সমস্যার খবর নেই, আর বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। তাহলে প্রশ্নটা হলো, এর পেছনে কি কোনো অলৌকিক শক্তি কাজ করছে, নাকি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও থাকতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের কিংবদন্তি থেকে সোজা বিজ্ঞানের দিকে নিয়ে যায়। একটা সম্ভাব্য ব্যাখ্যা হল দুর্বৃত্ত তরঙ্গ বা রোগ ওয়েভ। একসময় এটাকে নাবিকদের গল্পকথা বলে মনে করা হতো, কিন্তু এখন এটা একটা প্রমাণিত ঘটনা। এগুলো হলো বিশাল স্বতঃস্ফূর্ত ঢেউ, যা প্রায় 100 ফুট উঁচু পানির দেয়ালের মতো হতে পারে। ভাবুন তো, এরকম একটা ঢেউ কোনো সতর্কতা ছাড়াই একটা বড় জাহাজকে এক মুহূর্তে গিলে ফেলতে পারে। আরেকটা দারুণ ইন্টারেস্টিং থিওরি হলো মিথেন হাইড্রেট। ব্যাপারটা কি? আসলে সমুদ্রতলে মিথেন গ্যাসের কিছু হিমায়িত পকেট থাকে। যদি কোনো কারণে সেগুলো হঠাৎ বিস্ফোরিত হয়, তাহলে একটা বিশাল গ্যাসের বুদবুদ তৈরি হয়, আর এই বুদবুদের কারণে ওই জায়গার পানির ঘনত্ব হঠাৎ করে একদম কমে যায়। ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, যদি কোনো জাহাজ ঠিক ওই সময় ওই জায়গার উপর দিয়ে যায়, তাহলে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যেতে পারে, কোনো চিহ্ন না রেখে। আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেল তো গেল, এবার আসা যাক আরও অনেক পুরনো এক কিংবদন্তিতে, আটলান্টিস। এই যে এক উন্নত দ্বীপ সভ্যতার গল্প, এর কথা কিন্তু প্রথম লিখেছিলেন সেই দার্শনিক প্লেটো। কিন্তু আসল ব্যাপারটা কি? আটলান্টিস কি সত্যিই ছিল? দেখুন, বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন যে প্লেটো সম্ভবত আটলান্টিসের গল্পটাকে একটা নীতিকথা বা রূপক হিসেবে ব্যবহার করেছিলেন, মানুষের অহংকারের বিপদ সম্পর্কে একটা সতর্ক বার্তা আর কি। এটাকে আক্ষরিক ইতিহাস হিসেবে ভাবাটা হয়তো ঠিক হবে না, কারণ সত্যি বলতে আজ পর্যন্ত সেই হারানো সভ্যতার কোনো বাস্তব প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তো চলুন এবার কিংবদন্তির জগৎ থেকে একদম বর্তমান সময়ে ফিরে আসি, কারণ আজকের দিনে আটলান্টিক একদিকে যেমন আমাদের জন্য বিশাল সম্পদের উৎস, ঠিক তেমনই এটা একটা ভঙ্গুর বাস্তুতন্ত্র, যা মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়ে। এই মহাসাগরটা কিন্তু বিশ্ব অর্থনীতির একটা বিশাল চালিকা শক্তি। ভাবুন, বিশ্বের মোট মাছের প্রায় 25% আসে এখান থেকে। এর নিচে রয়েছে বিশাল তেল আর প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং আর বাণিজ্য পথ। আর ক্যারিবিয়ানের মতো বিশ্বজুড়ে বিখ্যাত পর্যটন হটস্পটগুলো তো আছেই, মানে এর অর্থনৈতিক অবদানটা আসলে অপরিমেয়। কিন্তু এই বিশাল সম্পদের উল্টো পিঠেই আছে এক ভয়াবহ সত্যি। আটলান্টিক আজ মারাত্মক চাপের মধ্যে আছে। দেখুন, শিপিং আর শহরের বর্জ্য থেকে ব্যাপক দূষণ হচ্ছে। অতিরিক্ত মাছ ধরার কারণে অনেক প্রজাতি আর পুরো বাস্তুতন্ত্রই হুমকির মুখে। বিভিন্ন রাসায়নিক বর্জ্য সাগরের জলে মিশে বিশাল বিশাল ডেড জোন তৈরি করছে, যেখানে কোনো প্রাণী বাঁচতে পারে না। আর জলবায়ু পরিবর্তনের কারণে এর তাপমাত্রা বাড়ছে, যা হারিকেনের মৌসুমকে আরও তীব্র আর ভয়ঙ্কর করে তুলছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় যে মহাসাগর একদিন নতুন বিশ্বের জন্ম দিয়েছে কত কালজয়ী কিংবদন্তির, সেই মহাসাগরই আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কোন কাজের জন্য মনে রাখবে? আমরা কি একে রক্ষা করতে পেরেছিলাম, নাকি একে আমাদের নিজেদের ধ্বংসের এক নীরব সাক্ষী বানিয়ে রেখে গিয়েছি? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।